আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহজাবিন মাহি এবং সাথে আছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আইনজীবী হত্যা, আজও আদালতের কাজ বন্ধ, মানববন্ধনে খুনিদের ফাঁসির দাবি। মানহানি মামলায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম। শনিবার থেকে উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। দুদকের সংস্কার গণ অধিকার পরিষদের 22 দফার প্রস্তাবনা। স্কুল জীবন থেকে ট্রোলিংয়ের শিকার অনন্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী হত্যা, আজও আদালতের কাজ বন্ধ, মানববন্ধনে খুনিদের ফাঁসির দাবি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। আজ বৃহস্পতিবারও চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। আইনজীবী খুনের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। মানববন্ধনে তারা আইনজীবী সাইফুলের খুনিদের ফাঁসি চান। দুপুর 12:15 থেকে বেলা 1টা পর্যন্ত তারা মানববন্ধন করেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনও আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, কালো ব্যাজ ধারণ করে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা। জোহরের নামাজের পর কোর্ট হিল মসজিদে নিহত আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়েছে। সরেজমিন দেখা যায় সহকর্মীকে হারিয়ে শোকাহত আইনজীবীরা। আদালত প্রাঙ্গণের সোনালী ব্যাংকের সামনে কয়েকজন আইনজীবীকে স্মৃতিচারণা করতে শোনা যায়। তাদের কয়েকজন মইনুল ইসলাম, কয়েকজন হয়ে গেছে, তাদের একজন মইনুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে রাখা তার মোটরসাইকেল ভাঙচুর করেন চিন্ময় দাসের অনুসারীরা। বিষয়টি জেনে সাইফুল দুঃখ প্রকাশ করেন। পরে তিনি হামলা ভাঙচুরের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন ANM হুমায়ুন কবির আজ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম আদালতের সব কার্যক্রম বন্ধ থাকায় কোনো মামলার শুনানি হচ্ছে না। মামলাগুলো পরবর্তী তারিখে রাখা হচ্ছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকার বিষয়টি বিচার প্রার্থীরা আগেভাগে জানতে পেরে আদালতে আসেননি, তবে কিছু লোকজন এসে ফিরে যান। মানহানি মামলায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম। মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM ইমরান আহমেদ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগ দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকাল 10টার পর আদালতে আত্মসমর্পণ করেন। বাদীপক্ষ থেকে তারা জামিনের বিরোধিতা করেন। আদালতে উভয় পক্ষের মন্তব্য শুনে তাপসী তাবাসসুম জামিন মঞ্জুর করেন। গত 8 অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালতে মানহানির মামলা নিয়ে সেদিন তাকে 28 নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেন, মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি 11 দিন কারাভোগ করেন। শনিবার থেকে উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। কয়লা সংকটের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আবারও শনিবার থেকে উৎপাদনে যাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি করা হয়েছে। এর আগে কয়লা সংকটের কারণে গত 31 অক্টোবর থেকে 1200 মেগাওয়াটের 2 ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গতকাল বুধবার সকাল 10:30টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ 70,000 টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ছে।
এরপর একই দিন বিকেল থেকে কয়লা খালাসের কার্যক্রম চলছে। এছাড়াও আগামী রোববার ৬৬,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরও একটি জাহাজ মাতারবাড়িতে আসবে। জানতে চাইলে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ি সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎ কেন্দ্রে ১ বছরে ৩৫ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। ফলে ১ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি আবারও উৎপাদনে যাচ্ছে ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দুদক সংস্কারে গণ অধিকার পরিষদে ২২ দফা প্রস্তাবনা। দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারে ২২ দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। দুদক আইনের সংস্কারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত স্বাধীন, জবাবদিহিতামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেছে তারা। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে প্রস্তাবনা জমা দেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিত্ব দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের ২২ দফা প্রস্তাবনার মাধ্যমে উল্লেখযোগ্য বিসিএস এ দুদকের জন্য স্বতন্ত্র ক্যাডার চালু করা, প্রতিটি জেলায় দুদকের নিজস্ব কার্যালয় স্থাপন করা, দুদকের নিজস্ব বাহিনীর মাধ্যমে দুর্নীতি নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা ও দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা। প্রস্তাবনায় রাষ্ট্রপতির রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটির আইন প্রণয়ন ও সার্চ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছে। সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের সদস্য সংখ্যার দ্বিগুণ নাম চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার ও গণশুনানির মাধ্যমে নাম চূড়ান্ত করবেন। রাষ্ট্রপতি এসব নাম থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করবেন। দুদকের সচিবও সার্চ কমিটির প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। দুর্নীতি দমন কমিশনে একজন চেয়ারম্যান, ৮ জন কমিশনার রাখার প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। স্কুল জীবন থেকে ট্রোলিংয়ের শিকার অনন্যা। বারবার ট্রোলিংয়ের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। নেপোটিজমকে ঘিরে আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে স্কুল জীবন থেকে ট্রোলিংয়ের শিকার হয়ে আসছেন। এই আয়োজনে অনন্যা স্কুল জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মেলে ধরেছেন। বরখা দত্তের উই দ্য উইমেন শোতে অতিথি হয়ে এসেছিলেন অনন্যা। বরখা এই অনুষ্ঠানে অনন্যাকে জিজ্ঞাসা করেন যে ট্রোলিংয়ে তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতার কথা। এর জবাবে এই বলিউড অভিনেত্রী জানান, আমি শুধু একটা ঘটনাকে বেছে নিতে পারি না, কারণ আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। ক্যারিয়ারের শুরুতে কেউ আমার ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছিল, আর সেখানে সে লিখেছিল যে আমার সঙ্গেও স্কুলে পড়তো। আমার পড়াশোনা নিয়ে সে মিথ্যা কথা বলতো। প্রথমে আমার মনে হয়েছিল যে কেউ এটাতে বিশ্বাস করবে না, কিন্তু মানুষ এটাতে বিশ্বাস করত। কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় না থাকার কথাও মনে হতো। ট্রোলিংয়ের ঘটনার কথা মনে করতে গিয়ে অনন্যা স্কুল জীবনকে স্মরণ করেন। এই বলিউড কন্যা জানান, স্কুল জীবনে আমাকে ফ্ল্যাট চেস্ট, চিকন লেগ আর হেয়ারি বলে ট্রোল করা হতো, কিন্তু মানুষ তখন সোশ্যাল মিডিয়ায় এতটা সক্রিয় ছিলেন না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট ছোট ঘটনাকে সারা দুনিয়ায় ছড়িয়ে ফেলা যায়, আর এটা সত্যি ভয়ের বিষয়। অনন্যা এ প্রসঙ্গে আরও বলেছেন, আমি আগে থেরাপি নিয়েছিলাম। ক্যারিয়ারের শুরুতে আমাকে থেরাপি নিতে হয়েছিল। ওই সময় আমি খুব হীনমন্যতায় ভুগতাম। ছবির সেটে যেতে ইচ্ছে করতো না। আমি আমার আবেগকে তখন নিয়ন্ত্রণ করতে পারতাম না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।